পোস্টমাস্টার গল্পটি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গিয়ে যে 1913 সালে হচ্ছে গিয়ে নোবেল প্রাইজ জিতেছিলেন। পোস্টমাস্টার গল্পে হচ্ছে গিয়ে যে আমরা পড়ার আগে আমাদেরকে আগে জানতে হবে ছোট গল্প কাকে বলে। কি বলে? ছোট গল্প কাকে বলে। আপনার খাতা কোথায়? নোটস নেবেন, মানে আমাকে দেখে লাভ নেই, নোটস নেওয়ার চেষ্টা করেন। নোটস নিলে আপনার পরীক্ষায় সবকিছু মনে পড়বে। পোস্টমাস্টার গল্পের ছোট গল্প কাকে বলে? ছোট গল্প হচ্ছে এমন একটি ছোট গল্প হচ্ছে একটি ছোট গল্প, যেহেতু ছোট সাইজে ছোট হবে এটাই বোঝা যাচ্ছে, বাট মনে রাখবেন এটা যে গল্পটা আপনি 5 থেকে 10 মিনিটের ভেতরে পড়ে শেষ করে ফেলতে পারবেন। কি করে ফেলতে পারবেন? 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার পড়ে গল্পটা শেষ হয়ে যাবে। কিন্তু ছোট গল্পের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে ছোট গল্পের ভেতরে কি থাকে না, ছোট গল্পের ভেতরে হচ্ছে ডিটেলস কোনো কিছু থাকে না। আপনি চাইলেই ডিটেলস গুলো বের করতে পারবেন না। ছোট গল্পের ভেতরে আরো সমস্যাটা হচ্ছে কি ক্যারেক্টার, যে চরিত্রগুলো বলছে অনেক সময় দেখা যায় চরিত্রের কোনো নাম নেই। কি নেই? চরিত্রের কোনো নাম নেই, শুধু এমনি আপনাকে বোঝাচ্ছে যে এরকম একটা সাদা মানুষ ছিল, এই সাদা মানুষের এটা ছিল, এরকম একটা কালো মানুষ ছিল, এই কালো মানুষের এটা ছিল, বাট কখন আপনি ডিরেক্ট ইন্ডিকেশন করবে না। ছোট গল্পের কাজ হচ্ছে গিয়ে যত ছোট ভাবে আপনার একটা বিশেষ কোনো মিনিং অথবা সার্টেন ফিলিংস, সেটাকে হচ্ছে সে যেভাবে সিগনিফাই করতে চায়, বোঝাতে চায়, সে হচ্ছে সেটা চেষ্টা করে। এটা হচ্ছে ছোট গল্পের কাজ। এখন এই পোস্টমাস্টার গল্পে এসে আমরা দেখবো যে আমরা দুটো চরিত্রের সাথে পরিচিত হব। কয়টা চরিত্রের সাথে? দুটো চরিত্রের সাথে। প্রথম যে চরিত্র তার নাম কি সেটা আমরা কেউই জানি না। তার নাম হচ্ছে পোস্টমাস্টার। তার নাম কি? পোস্টমাস্টার। এখন পোস্টমাস্টারকে আপনি কি নামে ডাকছেন? পোস্টমাস্টার নামে। পোস্টমাস্টার কি ভাই? একটা ডেজিগনেশন। পোস্টমাস্টার কি? একটা ডেজিগনেশন। মানে হচ্ছে তাকে আপনি পোস্ট অফিসে কাজ করে, পোস্ট অফিসের যিনি হচ্ছেন গিয়ে মাস্টার, তাকে আমরা পোস্টমাস্টার বলছি। আচ্ছা, এখন পোস্টমাস্টার জিনিসটা বানানটা কিভাবে লিখবেন? পোস্টমাস্টারে অবশ্যই হচ্ছে দন্ত স দিয়ে বানান লিখবেন। কোন স দিয়ে? দন্ত স। দন্ত স দিয়ে কেন লিখবেন? দন্ত স দিয়ে এই জন্যই লিখবেন কারণ হচ্ছে বিদেশি শব্দে হচ্ছে মূর্ধন্য স ব্যবহৃত হয় না। পোস্টমাস্টার হচ্ছে একটি বিদেশি শব্দ। কি শব্দ? বিদেশি শব্দ বলতে কি যেটা বাংলা ভাষা না, সেটা হচ্ছে কি আমার বিদেশি শব্দ। অর্থাৎ পোস্টমাস্টার যেহেতু ইংরেজি শব্দ, সেখানে আমরা কি লিখবো? দন্ত স দিয়ে লিখবো। মাস্টারও দন্ত স দিয়ে লিখবো, পোস্ট কি দিয়ে লিখবো? দন্ত স দিয়ে। যেটা আপনারা ভুল করেন সেজন্য আগে থেকে সতর্ক করলাম। তাহলে পোস্টমাস্টার হচ্ছে আমার একটা ক্যারেক্টার, আর পোস্টমাস্টারের সাথে আরেকটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে রতন। তার নাম কি? রতনের বয়স হচ্ছে কি 12 থেকে 13 বছরের একজন বালিকা। রতন কি? একজন বালিকা। সো নাম শুনে অনেকে যদি আবার আপনারা সিগনিফাই করে ফেলেন তাহলে ভুল হবে। রতন হচ্ছে কি? একজন বালিকা। তাকে দয়া করে অন্য কিছু ভাবার কিছু নেই। এখন এই গল্পটা শুরু হয় এইভাবে যে পোস্টমাস্টার হচ্ছে শহরে বড় হয়েছেন, কলকাতা শহরে। কোন শহরে? কলকাতা শহরে। কিন্তু কলকাতা শহরে বড় হয়েও পোস্টমাস্টারের যে দুঃখটা, আক্ষেপটা, সেটা হচ্ছে কি যে সরকারি চাকরি পোস্টিং হয়েছে অনেক দূরে। পোস্টমাস্টার পোস্টিং কোথায় হয়েছে? অযোগ্যপাড়া একটা পোস্টিং হয়েছে, যেখানে হচ্ছে কি যে আপনার আলো বাতাস কিছু, মানে যেটাকে বলা হচ্ছে কি উন্নতির কোনো ছোঁয়া নেই। একটা কোন রকম একটা কুড়ে ঘর, সেই ঘরে হচ্ছে গিয়ে যে আপনার কাকে থাকতে হয়? পোস্টমাস্টারকে থাকতে হয়। এবং পোস্টমাস্টারকে দেখাশোনা করার জন্য যে ব্যক্তিটা আছেন তার নাম কি? রতন। তার নাম কি? রতন। রতন হচ্ছে একজন বালিকা। এবার কি বোঝা গেল দুইটা চরিত্র? এখানে আমরা আর কোনো চরিত্র পাবো না, আমরা এই দুটো চরিত্রকেই পাবো। আর এই দুটো চরিত্র নিয়েই পুরো গল্পটাকে হচ্ছে সাজানো হয়েছে। এটা রবীন্দ্রনাথের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টোরিজ দ্যাট হ্যাড এভার রিটেন। রবীন্দ্রনাথ নিজেও এই গল্পটার প্রতি খুবই চমৎকার একটা গল্প এবং খুবই মিনিংফুল। আচ্ছা, কিন্তু এই গল্পটা পড়ার শেষে আপনাকে যে জিনিসটাকে ভুল যেটা বুঝবেন না সেটা হচ্ছে কি আপনি যদি এরকম অনুভব করেন এই যে রতন হচ্ছে 13-14 বয়সে মনে হয় পোস্টমাস্টারের সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, ভাই এখানে এরকম কিছুই নাই। এই জিনিসটা হচ্ছে কি একটা পিতৃস্নেহ, যেটাকে বলে কি স্নেহ? পিতৃস্নেহ। অর্থাৎ রতন হচ্ছে কি একটা অনাথ বালিকা। অনাথ বালিকা তো বোঝেন, এতিম মানুষ। আর সে যখন হচ্ছে পোস্টমাস্টারকে যখন তার এখানে তার যে যখন সেবা করে, তখন তার ভিতরে একটা পৈতৃক সুলভ যে আচরণ, সে আচরণটাতে সে মনোমুগ্ধ হয়ে যায়। কে হয়ে যায়? সেটা রতন হয়ে যায়। সো দয়া করে অন্য কোনোভাবে এটাকে সিগনিফাই করবেন না, ঠিক আছে? মানে আপনাদের তো শুধু একটু সূত্র পেলেই হয়, বাকিটা আপনারা প্রসারিত করে ফেলতে পারেন। জাস্ট শুধু একটু সূত্র পেলেই হয়, বাকিটা জুড়ে দাও আপনাদের কাজ। সূত্র হচ্ছে চালায় দেন। চলেন আমরা শুরু করি। আমি বললাম যে কোনো সময় কাউকে পড়তে বলতে পারি যে আমি কোথায় আছি, ওইখান থেকে আপনাকে পড়তে হতে পারে। সো আপনার যদি আপনার শীট কোথায় স্যার?
না, ওনারটা কোথায় তাহলে? আচ্ছা, প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। তাহলে গ্রামের নাম কি? উলাপুর। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গন্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের সেই দশা উপস্থিত হইয়াছে। একখানে অন্ধকার আটচলার মধ্যে তাহার আপিস, অধরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। পোস্টমাস্টারের অবস্থা হচ্ছে কি খুবই কিরকম অবস্থা? ভদ্রলোকের অবস্থা হচ্ছে আপনি যখন পুকুর থেকে যখন মাছ ডাঙায় তুলবেন, ওই মাছ যেরকম ছটফট করে, ঠিক তেমনি পোস্ট মাস্টারের অবস্থা হচ্ছে এরকম। কেন বাবা আপনি বাহিরে আর তাকাবেন? আমি বললাম এই শাড়িতে বসাবো আপনাকে। পোস্টমাস্টারের অবস্থা কিরকম? ডাঙা থেকে পুকুর থেকে মাছ তুললে যেরকম হচ্ছে ছটফট করে মাছ, পোস্টমাস্টারকে শহর থেকে গ্রামে আসার কারণে ভদ্রলোকের অবস্থা একই দশা। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুটসুত প্রায় নাই, এবং তাহার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। এই জিনিসটা কি সিগনিফাই করে? সিগনিফাই করে যে শহরের মানুষের একঘেয়েমিতা। শহরের মানুষ দেখবে সহজে হচ্ছে গিয়ে মিশতে পারে না। এই পোস্টমাস্টারের একই অবস্থা, শহরের মানুষ গিয়ে হচ্ছে মিশতে পারে না। আপনি দেখবেন আধুনিক মানুষের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে কি, আধুনিক মানুষ হচ্ছে কি যে কখনো সোশ্যালাইজেশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে তার ভিতর খুবই ক্ষীণ। গ্রামের মানুষ দেখবেন কি, আপনি যখন গ্রামে বেড়াতে চান, আপনাকে পাশের গ্রামে যত মানুষ আছে সবাই আপনার সাথে খুব সাদরে কথা বলতেছে, কিন্তু আপনি বললাম কথা বলতে পারছেন না, ইতস্তত বোধ করেন না, এবং আপনি মনে এত মানুষ দেখে আপনি খুবই আনইজি ফিল করা শুরু করেন। শহরের মানুষের হচ্ছে এটা সময়, কারণ শহরের মানুষ কি, আপনি যখন গ্রামে যখন একটা মানুষ বের হয়, আপনি দেখবেন যে সে যাওয়ার পথে কত মানুষের সাথে যে তার দেখা হয়, সবাইকে সে সালাম বিনিময় করছে, সবার সাথে তিনি কথা বলছেন। কিন্তু এই যে শহরের মানুষ, সে যখন বের হয়, আপনি দেখবেন আপনি যখন বের হয়েছেন, আপনাকে এই এলাকায় কেউ চেনে? কেউ আপনাকে চেনেও না। আপনি একজন স্ট্রেঞ্জার, যে হেঁটে যাচ্ছে তিনিও একজন স্ট্রেঞ্জার, সবাই স্ট্রেঞ্জার আমরা এখানে। তো যার কারণে আমাদের ভিতরে সেই কমিউনিকেশনটা কখনোই হয়ে ওঠে না। আচ্ছা, তার মানে এটা হচ্ছে শহরের মানুষের খুব বাজে একটা স্বভাব। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসে কোনো দৈত্য আসি এক রাত্রের মধ্যেই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। অর্থাৎ এই পোস্টমাস্টার হচ্ছে কি একটা নবজীবন তখনই পেতে পারে যদি হচ্ছে কি এই পুরো গ্রাম গাছপালা কেটে এটাকে যদি শহর করে ফেলা হয়, তাহলে পোস্টমাস্টার কি হবে? একটা নবজীবন, সে মানে এখানে সার্ভাইভ করার মতো মানুষ হতে পারে। অর্থাৎ জিনিসটা হচ্ছে কি, শহরের মানুষকে যদি আমি হুট করে গ্রামে ছেড়ে দিই, তাহলে যেরকম হবে ঠিক তেমনই হবে। আপনার রবীন্দ্রনাথ একটা ছুটি গল্প পড়েছিলেন নাকি পড়েননি? ছুটি, সেখানে যে গ্রামের বালকটি, তাকে হচ্ছে তার মামার বাসা শহরে পাঠানো হয় মানুষ হওয়ার জন্য, কিন্তু ছেলেটি তার যে গ্রামের যে সহজ সুলভ যে স্বভাব ছিল, সে স্বভাব থেকে সে ছেড়ে উঠতে পারে না, এবং এই বদ্ধ জীবনের কারণে তিনি একটা সময় হচ্ছে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। পড়েছিলেন গল্পটি? আপনারা তো আসলে থাক, আপনারা এখন পড়বেন হচ্ছে গিয়ে কে কার ওয়াইফকে নিয়ে পালাইছে, বলিউড, হলিউড, ডালিউড, সাকিব খান, অপি করিম না কি জানি, অপু বিশ্বাস, বুবলি, এগুলো আপনাদের টপিক এখন। আপনারা এখন এগুলি পড়বেন। জীবন এখন বদলাইছে, সেই দিন আর নাইরে নাতেই থাবা থাবা চিনি খাতি। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজের আধিয়া খাইতে হয়, এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধুম। আচ্ছা, আমরা এখানে রতনকে দেখতে পাচ্ছি। রতনের কাজ কি? রান্না বান্না করা না, মানে পোস্টমাস্টারের যত কাজ আছে সবগুলোতে সহযোগিতা করা। পোস্টমাস্টার নিজে রান্না করে খান, যেহেতু রতনের বয়স হচ্ছে মাত্র 12-13 বছর।
খুব বেশি আসলে সে জানে না, বাট তবু চেষ্টা করে তাকে সহযোগিতা করার। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডালায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ে ঈষৎ হৃদকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসে এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না। বলিত, কি গো বাবু, কেন ডাকছো? খুবই রতন আবার হচ্ছে গিয়ে, যেহেতু হচ্ছে গিয়ে অনেক দিন পরে একজন পিতৃসুলভ মানুষ পেয়েছেন, তো রতন নামের ডাকতে সে খুব পছন্দ করতেন। কার মুখ থেকে? পোস্টমাস্টার থেকে। তো পোস্টমাস্টার যখন তাকে ডাকতেন রতন, উনি সাড়া দিতেন না। কে সাড়া দিতেন না? রতন সাড়া দিত না, চাইতো যে আরো 2-3 বার ডাকুক, তারপর আমি আসবো। মানে অর্থাৎ তার কাছে এটা খুব ভালো লাগতো। অর্থাৎ পিতৃস্নেহ যে আদরটা, যেমন আপনি দেখবেন যে আপনার বাবা মা যখন আপনাকে, আপনি অবভিয়াসলি আপনার বাবা মা নিশ্চয়ই আপনাকে একটা নিক নেমে ডাকে, যেটা হয়তো আমরা ডাকি না আপনাকে। অবভিয়াসলি আপনাকে একটা আদর করে সে, আপনি দেখবেন ওই নামে অন্য কেউ ডাকলে আপনার কোনো সারা শব্দ আপনি দিবেন না, কিন্তু আপনার বাবা ডাকলে, মা ডাকলে আপনি খুব সহজে সাড়া দিবেন এবং আপনি চান যে তিনি এটা ডাকুক আপনাকে। এটা আপনার কাছে খুব ভালো লাগে, ঠিক না? সবারই এরকম একটা স্নেহ কাজ করে। পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, একটু চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে এখন, এবার একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করে জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। দেখতে পেরেছেন, রতনের তার মানে বাবার প্রতি তার একটা সিম্প্যাথেটিক ছিল, সেই জন্য হচ্ছে কি যে সে বলছে বাপকে তার খুব বেশি মনে পড়ে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসিত, তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটি ডোবার ধারে দুইজন মিলিয়া গাছের ডাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদিত হইত। এরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্য কমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকি আনিত, তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। এক একদিন সন্ধ্যাবেলায় সে বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। যে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠি গোমস্তাদের কাছে থাকা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথন কালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি এবং দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। কনভারসেশন এরকম সময় চলে যেত যে পোস্টমাস্টারের যে মা ছিল, দিদি ছিল, যা ছিল, তাদেরকেও রতন কি ডাকিত? দিদি, মা, পিসি, সেই এভাবে ডাকছে। অর্থাৎ রতন হচ্ছে খুব আপন করে নিয়েছে কাকে? পোস্টমাস্টারের পরিবারকে। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে। আপনারা কখনো বৃষ্টি যখন বৃষ্টি হয় তখন দেখবেন যে খুব সুন্দর যখন বৃষ্টি হয়, আপনি দেখবেন, আর বৃষ্টিটা যদি এরকম হয়, খুব জোরে বৃষ্টি না, বাট মাটিটা ভিজে যায়, তখন আপনি মাটি আর বৃষ্টির মিলে একটা সুঘ্রাণ বের হয়। এটা দেখবেন যে মানুষকে খুব ভালো একটা ফিল দেয়। এবং আপনি দেখবেন আপনার কাছে মনে হবে কি এই যে ঘ্রাণটা, আপনি হচ্ছে কি যে এটা তো ক্ষণিকের জন্য পাওয়া যায়। আমি জানি না আপনাদের কাছে এটা ভালো লাগে কিনা, আপনি কি কখনো পেয়েছেন এটা? আপনাদের এটা খুবই, আপনি যেই ধরনের স্টেটেই থাকেন, মেন্টাল স্টেটে, আপনি দেখবেন যে ইট মেক্স ইউ ফিল সো গুড। আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা পজিটিভ ভাইব চলে আসে। মানে আপনি কিছুক্ষণের জন্য মনে হবে কি যে মানে পৃথিবীতে হচ্ছে কি যে সব মুছে যাক, শুধু এই ঘ্রাণটুকুই থাক। এটাকে ইংরেজিতে একটা সুন্দর নামে ডাকা হয়, এটাকে বলা হচ্ছে পেট্রিচিওর, PETRICHOR। এই যে বৃষ্টি হলে যে বৃষ্টি আর মাটি মিলে যে সুঘ্রাণ তৈরি হয়, এটাকে পেট্রিচিওর বলে। PETRICHOR। আচ্ছা, লিখেছেন? চাইলে লিখে নিতে পারেন।
পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না, সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিক্কন তরু পল্লবের হিল্লোল এবং পরভূত বর্ষার ভগ্না বিশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপকার মেঘস্থর বাস্তবিকে দেখিবার বিষয় ছিল। আমরা আবার একটু স্কিপ করে যাচ্ছি। এখানে আমরা দেখবো যে রতন হচ্ছে গিয়ে একদিন হচ্ছে পোস্টমাস্টার একদিন সিদ্ধান্ত নিলেন যে রতনকে একটু একটু করে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখাবে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো বোঝেন আপনারা, অ আ ক খ এগুলি শিখাবেন, যাতে রতন হচ্ছে আস্তে আস্তে একটু পড়াশোনা শেখে। এবং দেখেন বলছে, পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে ও স্বরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই, খাল বিল নালা জলে ভরিয়া উঠিল, অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তার চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাটে যাইতে হয়। এতদিন একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। আরেকদিন কি করলো, নেক্সট দিন খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু পোস্টমাস্টার হচ্ছে তাকে আর ডাকে না। প্রতিদিন তো ডাকে, এই রতন আয়, রতনও আসে, কিন্তু সে হচ্ছে খাতাপত্র নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল দরজার সামনে, কিন্তু পোস্টমাস্টার তাকে আর ডাকে না। সেজন্য এবার নিজে নিজে প্রবেশ করলো, দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন, তাড়াতাড়ি ফিরে গিয়ে বলে, দাদাবাবু ঘুমাচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখতে আমার কপালে হাত দিয়ে। পোস্টমাস্টার হচ্ছে কি খুব অসুস্থ হয়ে পড়বেন এই জায়গাটায়, এবং এই যে অসুস্থ হন, এই অসুস্থ হওয়ার পুরো সময়টা জুড়ে তাকে যে ট্রিটমেন্টে যা কিছু করার, এই কাজটুকু, এই পরিষেবা করার, এটা কে করবেন? রতনই করবেন। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। অর্থাৎ পোস্টমাস্টারের মনে পড়ছে হচ্ছে তার মায়ের কথা, তার দিদির কথা। অর্থাৎ এই যে আপনি দেখবেন যে আপনার যখন খুব জ্বর হয়, আপনি দেখবেন যে হচ্ছে কি আপনার বাবার হাত অথবা মায়ের হাতটা কপালে খুব ভালো লাগে, আপনি দেখবেন যে ওইটা আপনার কাছে খুব ভালো একটা ফিল দেয়। হ্যাঁ, এবং সে যখন আপনাকে একটা আদর করে দেয়, তখন আপনি দেখবেন যে আপনার কাছে খুবই ভালো ফিল হয়, মানে মনে হয় যেন আমার জ্বরটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফিলিং আর কি। তো এই পোস্টমাস্টার এখন এরকম খুব ফিল করছিল, যদি কেউ হচ্ছে মমতা কাতর হয়ে যদি কেউ হচ্ছে তাকে হাত বুলিয়ে দেয়, খুব ভালো লাগতো। কিন্তু এই সময় এই গ্রামে হচ্ছে তিনি তার আত্মীয় স্বজন কোথায় পাবেন? এই সময়ে যিনি আসলেন, আমরা একটু পড়ি। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে, এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। অভিলাষ মানে কি? ইচ্ছা ব্যর্থ হইল না, এই অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না। সে মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকে আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল, আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদা বাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? কি ডাকে আনলেন? ডাক্তার ডেকে, হ্যাঁ ডাক্তার ডেকে এনেছেন, বটিকাও খাওয়াইয়েছেন, মানে কি ওষুধও খাইয়েছেন, সারা রাত্রি তার পাশে ছিল এবং বারবার জিজ্ঞেস করেছে, দাদা বাবু আপনি ভালো অনুভব করছেন কিনা। অর্থাৎ এই যে জননী হয়ে আবির্ভাব হলো কার? রতন। আর সেই দিন আর বালিকা নেই। রতন বললাম হচ্ছে, এই যে দেখেন রবীন্দ্রনাথ বলে দিচ্ছে, রতন আর বালিকা রহিল না। রতন আর কি না, এখন আর বালিকা রহিল না। সে কি রূপে আবির্ভাব হইল? মায়ের রূপে অথবা দিদি রূপে আবির্ভাব হইল, মানে তার ভিতরে একটা ম্যাচুরিটি। এখানে এই লাইন থেকে একটা জিনিস আমরা শিখি, বয়সের ভারে মানুষ ম্যাচিউর হয় না, ম্যাচিউর হয় মানুষের দায়িত্বের ভারে। কিসের ভারে হয়? দায়িত্বের ভারে। আপনি কতটুকু ম্যাচিউর সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার আচার আচরণ আর দায়িত্বের উপর বোধ করে। আপনার বয়স দিয়ে আপনাকে ম্যাচিউর ভাবা যাবে না, বুঝতে পেরেছেন? অনেক বয়স্ক লোক দেখবেন যে হচ্ছে ইম্যাচিউর কাজ করছে, আবার দেখবেন খুব ছোট্ট মানুষ খুব ম্যাচিউর কাজ করছে, বুঝতে পেরেছেন? তার মানে ম্যাচুরিটি জিনিসটা হচ্ছে কি, ম্যাচুরিটি জিনিসটার সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। ম্যাচুরিটি জিনিসটার সাথে হচ্ছে জ্ঞানের সম্পর্ক, ভদ্রতার সম্পর্ক, সভ্যতার সম্পর্ক। বুঝে গেল? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করে উঠিলেন, মনে স্থির করিলেন আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন।
পোস্টমাস্টার কি সিদ্ধান্ত নিলেন? চাকরি গেলে চলে যাক, আমি আর এখানে থাকতে চাই না। সে হচ্ছে কি যে দরখাস্ত করিলেন তাকে হচ্ছে কি যে বদলি করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? বদলি, মানে এই গ্রামে তিনি আর থাকতে চাচ্ছেন না। রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্য মনস্ক ভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে আসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানো পড়া পড়িল। আবার রতন এখন দেখাচ্ছে কি, পোস্টমাস্টার তো এখন আর ডাকেও না, সে তার নিজের মতো থাকে, কিন্তু রতন হচ্ছে কি তার আশেপাশে ঘুরে যে পুরাতন যে পড়াগুলো শিখেছিল সে ওটা বারবার আত্রে বেড়ায়, যাতে পোস্টমাস্টার যদি তাকে নতুন করে আবার কোনো কিছু শেখায় সেই জন্য। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। কে বলছেন আর আসবো না? পোস্টমাস্টার বলে দিলেন আর আসবো না। আর তিনি হচ্ছে দরখাস্ত করেছিলেন, কিন্তু এটা না মঞ্জুর হয়েছে। মানে দরখাস্ত করেছেন তার শিফটিং এর জন্য, কিন্তু এটা মঞ্জুর হয়নি। এখন মানা করে দিয়েছেন, কিন্তু উনি বলছেন মানা করে দিছো, আমি আমার বাসায় চলে যাব, চাকরি আর করবো না। সে তার বাড়িতে চলে যাবে। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বালিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। এটা হচ্ছে বৃষ্টির জল না, অথবা এইটা হচ্ছে একটা মেটাফরিক্যাল, যেটা হচ্ছে কি আপনারা ইন্ট্রোডাকশন টু লিটারেচারে শিখছেন, যেটাকে বলে মেটাফোর বলে। অর্থাৎ যা না তা বোঝানোর জন্য একটা উপমা ব্যবহার করা হয়। এখানে দেখেন, এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া, এখানে ঘরের জীর্ণ চাল বলতে বোঝানো হচ্ছে যে রতনের হৃদয় ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। মানে এখানে হচ্ছে রতনের হচ্ছে চোখ থেকে জল পড়ছে, মানে রতন হচ্ছে খুব মন খারাপ করেছে। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথা অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাকে জিজ্ঞাসা করে, দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? কে অনুরোধ করছে? কোথায় নিয়ে যেতে বলছে? বাড়িতে নিয়ে যেতে বলছে। পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি করে, কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। পোস্টমাস্টার একটু তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন, কি বলেছেন? সে কি করে হবে? কেন হবে না? প্রথম কথা হচ্ছে অনেকগুলো কারণে হবে না। এক হচ্ছে রতনের তো কোনো ট্রেস নাই, রতন তো হচ্ছে একটা অনাথ বালিকা, এতিম, তার কোনো পিতা নেই, মাতা নেই, কোনো আইডেন্টিটি নেই। দুই হচ্ছে গিয়ে জাতেরও তো একটা ব্যাপার স্যাপার আছে না, নাকি নাই? আপনি তো চাইলেই হচ্ছে কি যে জানেন তো হিন্দুদের ভেতরে এই জাতের জিনিসটা খুব সিগনিফিক্যান্ট। মানে ওরা বললাম বিয়ে করতে গিয়ে খুব খুব পোহাতে হয় ওদের, মানে সামথিং লাইক চাঁদ মিলতে হবে, হাতের রেখা, মানে দেয়ার ইজ সো মেনি থিংস ভাই। সো ওই জাতের জিনিসটাতে যেহেতু এখানে এটা বললাম এখনো আছে, এটা আগেও প্রিভেল করতে, এখনো প্রিভেল করে। কিন্তু রতন কি এটা বুঝবে যে কেন সম্ভব না? রতনের ভিতর তো এই জ্ঞান নেই যে জাত বলে কিছু একটা আছে। রতনের ভিতর তো এই জ্ঞান নেই যে সে হচ্ছে একটা অনাথ বালিকা। পোস্টমাস্টারের সাথে আনম্যারিড একটা মানুষের সাথে 12-13 বছরের লোকটা যাবে, মানুষ কি চিন্তা করবে? অনেক কিছু পোস্টমাস্টার যেটা চিন্তা করতে পারছে, রতন বললাম সেটা চিন্তা করতে পারছে না। রতন শুধু চিন্তা করছে, আমাকে কেন নিবে না? মানে আমি তো একজন অনাথ বালিকা, আমাকে কি নিতে পারতো না? সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল। সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখনো তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। রতন আবার যে কাজটা করেছেন, পোস্টমাস্টার সকালবেলা কখন যাবেন এটা তো রতন জানেন না, তাই রাতের বেলায় পুকুর থেকে কি করেছেন, তার জন্য জল তুলে এনে রেখেছেন, যাতে হচ্ছে কি হয়, পোস্টমাস্টার তার সময় মতো স্নান করতে পারেন। পোস্টমাস্টার আবার শহরে একটা স্বভাব আছে, তিনি আবার তোলা জলে স্নান করেন, মানে তিনি পুকুরে ডুব দিয়ে স্নান করতে পারেন না।
বুঝতে পেরেছেন? মানে পুকুর থেকে পানি উঠিয়ে সে তোলা জলে স্নান করে। রতন দেখেন, এটা হচ্ছে দেখেন রতনের ম্যাচুরিটি গুলো আপনারা লক্ষ্য করেন। রতন নিঃশব্দে গিয়ে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটা আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহ গর্ব ও দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারী হৃদয় কি বুঝিবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। কি কথা সইতে পারিল না? এই নরম কথাটা সে সইতে পারিল। বলছে অনেক কথা তিরস্কার করেছে, সব সইয়েছে, কিন্তু আজকে এই নরম কথা তিনি নিতে পারেন না, যে আমার জায়গায় যে আসবে তাকে আমি বলে দিয়ে যাব, সেই যাতে তোর কি করে, ভালো করে সেবা যত্ন করে। এই নরম কথাটা কার পছন্দ হয়নি? আচ্ছা, একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়ে উঠিয়া কহিল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমন মুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তাহার বেতনে যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার অন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক ধরে সেইখান হইতে পলাইয়া গেল। অর্থাৎ তাকে যে টাকা সেধেছিল যাওয়ার সময়, সেই টাকাটা হচ্ছে তিনি কি করলেন? রিফিউজ করলেন, এবং তিনি হচ্ছে গিয়ে এক দৌড়ে সেখান থেকে পলায়ন করলেন। মানে তিনি কোনোভাবেই, অর্থাৎ রতনের ভেতর ম্যাচুরিটিটা চিন্তা করে, তিনি যে তাকে এতদিন সেবা যত্ন করেছেন সেটার বিনিময় বললাম তিনি কিছু চাননি। তিনি শুধু বিনিময় চেয়েছেন, যে পিতৃ স্নেহটা যিনি পেয়েছেন শুধুমাত্র এটাই ছিল তার বিনিময়। তার ইচ্ছা ছিল এই পোস্টমাস্টার যেন এইখান থেকে আর না যায়। পোস্টমাস্টারের সাথে তার যে সখ্যতা তৈরি হয়েছিল, সেই সখ্যতাই সে খুব বেশি অনুভব করছিল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুঠের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেট্রা তুলিয়া ধীরে ধীরে নৌকা বিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন, নৌকা ছাড়িয়া দিল। বর্ষা বিস্ফোরিত নদী ধরনের উচ্ছ্বলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটি বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যায়, জগতের কোর বিচ্যুতি সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। এখন দেখেন, খুব বৃষ্টি হচ্ছে, আর নৌকায় অলরেডি পাল তুলেছে, নৌকায় অলরেডি যাচ্ছে। কে যাচ্ছে? পোস্টমাস্টার। এখন পোস্টমাস্টারের মনের ভেতরে একটা চিন্তা হলো, চিন্তাটা হচ্ছে ঠিক এরকম, আমি যদি ধরি যে পুরো পৃথিবী, এটা কি পুরোটা? আচ্ছা, আমি আর আপনার আর আমার এক্সিস্টেন্সটা পৃথিবীতে কতটুকু? এই ছেলে, আমার আর আপনার এক্সিস্টেন্সটা পৃথিবীতে কতটুকু? এটাকে আপনি এখন আমার আর আপনাকে কি মনে হয়? সামান্য একটা ডটের মতো হতে পারে নাকি আমার আর আপনার এক্সিস্টেন্স? এর থেকে বেশি কিছু তো হবে না। হবে না, মানে আমি জানি না ডটও হবে কিনা, কিছুই না আমি আর আপনি, ঠিক না? এটা আচ্ছা, কিন্তু এই পুরো পৃথিবী জুড়ে যে মুখচ্ছবিটা এখন পোস্টমাস্টার দেখছেন, এটা হচ্ছে রতনের মুখ। কার মুখ? পুরো পৃথিবী জুড়ে তিনি যাকে দেখতে পাচ্ছেন, এটা তিনি কাকে দেখতে পাচ্ছেন? রতনকে। এই কথাটা রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, দেখেন। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটি বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যায়, জগতের কোর বিচ্ছিত সে অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসে। কিন্তু তখন পাল বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতরে বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, এবং নদীর প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তথ্যের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। আর রবীন্দ্রনাথ আপনাকে খুব ভালো করেই শিখিয়ে দিচ্ছেন যে আপনি যখন এই পৃথিবীতে বাঁচতে চাইবেন, পৃথিবীতে এরকম হাজার হাজার বিচ্ছেদ আপনার জীবনে আসবে। পৃথিবীতে এরকম হচ্ছে কি যে আপনার হাজার হাজার মৃত্যু আসবে, কিন্তু আপনি ফিরিয়া গিয়ে মানে পিছপা হয়ে আপনার কোনো লাভ নেই। তখন তিনি বলে দিচ্ছেন পৃথিবীতে কে কাহার, কেই বা কার আপন।
পেয়েছেন লাইনটুকু? এই লাইন থেকে একটা প্রশ্ন আসতে পারে, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। পৃথিবীতে আমরা তো আসলেই তো আপনিও কারো না, আমিও কারো না, আমরা তো কেউই কারো না। যেটা রবীন্দ্রনাথ, মানে আপনি চাইলেও কাউকে খুব আপন করে সারা জীবন তো ধরে রাখতে পারবেন না, পারবেন? বিচ্ছেদ তো আসবেই, আসবে না? আপনি ধরেন যে এই পৃথিবীতে বিচ্ছেদ না আসুক, পৃথিবী থেকে তো বিচ্ছেদ হবে, তার মৃত্যুর নামে তো একটা বিচ্ছেদ আসবেই, আসবে না? আসবে। সেজন্য ফিরিয়া ফল কি। এখন প্রশ্ন হলো কি, দুটো মাইন্ডসেট আপনাকে বুঝতে হবে। পোস্টমাস্টারের কাছে একটা তথ্য আছে, তথ্যটা কি? নোবডি ফিলস ফর এনিবডি এলস। কেউ কারোর জন্য অনুভব করে না ভাই, সবাই আমরা স্বার্থপর। এটা তো পোস্টমাস্টার বোঝে। কে বোঝে? পোস্টমাস্টার বোঝে যে পৃথিবীতে ফিরিয়া ফল কি, আমি পিছনে গিয়ে কোনো লাভ নাই, ও অনাথনীকে নিয়ে এসেও লাভ নাই, আমি যদি আজকে নিয়েও আসি সামনে কি হবে? বিচ্ছেদ তো একদিন হবেই, হবে না? সো হচ্ছে কি, সামনে বিচ্ছেদ হওয়ার থেকে আগে বিচ্ছেদ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা কথা। এখন হচ্ছে কি যে এইটা তো হচ্ছে কি পোস্টমাস্টার তার মনকে বোঝাতে পেরেছে, কারণ পোস্টমাস্টার তো একটা শিক্ষিত মানুষ। এই কথাটা কে বলবে? এই কথাটা যদি হচ্ছে কি আপনি আপনার আম্মুকে গিয়ে বলেন, মা পৃথিবীতে এরকম কত বিচ্ছেদ আছে, তোমার সাথে থেকে লাভ কি, বাই বাই, টাটা, গুড বাই, আপনার মা কি আপনাকে বুঝবে? এটা কখনো বুঝবে না। আপনি যত, কিন্তু দেখেন কথার তো মিনিং ঠিক আছে আপনার। আপনি যেদিন আপনার মাকে বলেন যে কি জানি বলে, এত আদর করে লাভ কি, একদিন তো মনে যেতেই হবে, দেখবেন আপনার মা বললো ছি ছি ছি, এই কথা মুখে আনা যাবে না, বলে না? কিন্তু আচ্ছা, আসলে কি আপনি মরবেন না? মরবেন না? কিন্তু দেখেন মা বললো আপনার কাছ থেকে কথাটা শুনতেই চায় না, কোনোভাবে চায় না। আবার আপনিও বললাম একই জিনিস, আপনি বললাম শুনতে চান না। শুনতে চান? শুনতে চান না। কিন্তু পোস্টমাস্টার বললাম এই তথ্যটুকু সে বুঝে গিয়েছে যে আমার জীবনে আমি যেখানেই থাকি, যা কিছুই করি, আমার মৃত্যু নিশ্চিত, বিচ্ছেদ হবে। এটা হচ্ছে কি যে আপনার লাইফ ফিলোসফি, একদম ডান। কিন্তু এই ফিলোসফির জায়গায় তো আরেকটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে ভাব বলে মানুষের একটা জিনিস আছে, যে কারণে আপনার মাকে যখন আপনি বলেন আমি মারা যাব, আপনার মা যেটা নিতে পারে না, এটাকে ভাবাবেগ বলা হয়। কি বলা হয়? ভাবাবেগ। এখন এই ভাবাবেগে কে, এই স্টেজে কে আছে? এই স্টেজে আছে হচ্ছে রতন। বাস্তববাদী কে হয়েছেন? পোস্টমাস্টার। কিন্তু অবাস্তববাদী কে হয়েছেন? রতন। সে তো বুঝতে পারছে না। কিন্তু দেখেন রতন বললাম অনেক ম্যাচিউরড, সব বোঝে, হ্যাঁ সব বুঝে, কিন্তু এই জায়গাটা সে বুঝতে পারছে না। দেখি এবার রতন কি চিন্তা করছে, দেখেন। কিন্তু রতনের মনে কোনো তথ্যের উদয় হইল না, পেয়েছেন? কিন্তু রতনের কাছে কোনো থিওরি নাই, জীবনকে ধারণ করার জন্য রতনের কাছে কোনো কি নাই, থিওরি নাই, যে এটাকে আমি থিওরি দিলাম, থিওরি দিয়ে আমি বুঝে গেলাম যে আমার জীবনে এটা করতে হবে। রতনের কাছে কোনো থিওরি কাজ করে না, কারণ আবেগের কাছে তো সব থিওরি হেরে গিয়েছে। বুঝতে পেরেছেন? আবেগের কাছে মানুষের সব থিওরি কি হয়েছে, ব্যর্থ হয়েছে। আবেগের কাছে কোনো থিওরি কাজ করে না। মানে জিনিসটা আপনি যতভাবেই চেষ্টা করেন, এখন আপনি আপনার মায়ের সাথে যে আপনার যে আবেগটুকু আছে, এটা তো আপনি কোনো থিওরি দিয়ে ডিফাইন করতে পারবেন না। এটা তো E=mc² দিয়ে আপনি প্রমাণ করে ফেলতে পারবেন না যে E=mc² হয়। আপনার কোনো থিওরি কাজ করবে না। এখন রতন কি বলছে দেখেন, সেই পোস্ট অফিস গৃহে চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া। এই যে দেখেন অশ্রু জলে কে ব্যবহার করেছে শব্দটি? আমরা বাংলা বানান শিখেছিলাম। কে ব্যবহার করেছে? রবীন্দ্রনাথ ব্যবহার করেছে। অশ্রু জল শব্দটি কি সঠিক? কি করতে হবে? হয় অশ্রু নয় চোখের জল। কিন্তু রবীন্দ্রনাথ যেহেতু বড় মাপের লেখক, শুনেন, ছোটরা ভুল করলে হয় পাপ, আর মানে কম জ্ঞানী যারা, তারা ভুল করলে হয় পাপ, আর বড় মানুষরা যখন ভুল করে সেটা হয় হচ্ছে গিয়ে দর্শন, চিন্তা। বুঝতে পেরেছেন? আগে বুঝেন নাই? এখন রবীন্দ্রনাথ যে এখানে অশ্রুজল ব্যবহার করেছে, এটা গুনার কিছু হয়নি, কিন্তু আপনি করলে অনেক গুনাহ। কারণ রবীন্দ্রনাথ তো অনেক বড় মানুষ, তিনি একটা বট গাছ, তার সব পাপ ঢাকা পড়েছে। কিন্তু আপনি তো বট গাছ এখন হতে পারেন নাই, আপনি একটা মানে চুনাপটি। হ্যাঁ, আপনি ভুল করলে সেটা ধরা পড়ে যাবে। সেই জন্য আপনারা বলেন না যে এই যে এত বড় বড় মানুষ, এই যে যারা হচ্ছে এত বড় বড় মানি লন্ডারিং করে, কিছুই হয় না, আর আমি 500 টাকা খাইছি, এটা এত বড় পাপ হয়ে গেছে। আপনি দেখেন না, এই যে পুলিশ ধরে নিয়ে গেছে, চোরকে ধরছে, কি করছে? 5000 টাকা চুরি করছে, ওর জেল জীবন দিয়ে দিছে। কিন্তু যে 5000 কোটি টাকা নিয়ে গেছে, ওইটা ঠিক আছে, ওইটা জায়েজ আছে।
5,000 কোটি টাকা তো ওটা কোনো সমস্যা না। আপনি দেখবেন ওর পাপটার জন্য কোনো শাস্তিও নাই। কিন্তু যে আপনি দেখবেন বাসায়, আপনি দেখবেন বুয়া, আপনার বুয়া যদি 500 টাকা চুরি করে, 5,000 টাকা চুরি করে, আপনি দেখবেন বুয়াকে দিয়ে পুলিশের কাছে দিয়ে দিতেছেন। কিন্তু পাশের বাড়ির যে বাড়ি, আপনার যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা যে পরিমাণ এই ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তারপর হচ্ছে টাকা পাচার করতেছে, আপনি দেখবেন তাকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। মানে বড় মানুষ ভুল করলে সেটা কোনো ঠিক আছে, আর ছোট মানুষ ভুল করলে ভুল ভুল, শুধু ভুল না, ঘোরতর পাপ। চলেন আমরা যাই এখান থেকে, এবার দেখি রতন কি ফিল করছে। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়ে আসে। রতন কি এখনো অপেক্ষা আছে, কি দাদাবাবু ফিরে আসবে, তার একটা অপেক্ষা আছে। এটা হচ্ছে একটা ইমোশনাল স্টেট। মানুষ যখন মারা যায় দেখবেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে, তো যে সন্তান তার বাবা হারিয়েছে, আপনি দেখবেন সবসময় একটা ফিলিং থাকে যে না আছে তো, চললে তো আসতে পারে। মানে আপনি জানেন, আপনি বললাম আপনার তথ্য অনুযায়ী কি কখনো এটা সম্ভব না, বাট আবেগ অনুযায়ী কি সম্ভব। বুঝতে পেরেছেন? এখন সে বলছে কি দাদাবাবু যদি ফিরিয়ে আসে, সে বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়। পেয়েছেন কি বলছে? মানব হৃদয় কি বুদ্ধিহীন। মানুষের যে আপনি বলেন না, তুমি কি দেখছো এই জরিনার পিছে ঘুরো, এই কারণ হচ্ছে রবীন্দ্রনাথ বলতেছে, কারণ হৃদয় কি বুদ্ধিহীন, হৃদয়ের তো কোনো বুদ্ধি নাই। সো হার্ট হচ্ছে কি ব্রেইনলেস, দ্য হার্ট ইজ হোয়াট ব্রেইনলেস। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। যুক্তিশাস্ত্রের বিধান মানে কি? লজিক নাকি? বলছে মানুষ আস্তে আস্তে, মানুষ যখন অনেক কিছু হারাতে শিখে যায়, মারিয়া মনোযোগ দেন, মানুষ যখন অনেক কিছু হারাতে শিখে যায় তখন কি হয়? যুক্তিশাস্ত্রর যে তথ্যগুলো সেটা আস্তে আস্তে মাথায় ঢুকে। বুঝতে পেরেছেন? যুক্তিশাস্ত্র মানে কি লজিক। হ্যাঁ, আপনি দেখবেন যে আমরা কথায় কথায় কি, ভাই তুমি এটা কেন বুঝো না, এটা একটা লজিক তো ভাই, লজিকটা বোঝার চেষ্টা করো, বলি না আমরা, ভাই লজিকটা বোঝেন, লজিকটা হচ্ছে এইটা এটা এটা। হ্যাঁ, আমরা সবাই তো যুক্তিবিদ। কিভাবে যুক্তিবিদ হই? আমরা সবসময় যেটা করি, আমি আমার ভুলটাকে ডিফেন্ড করার জন্য সবসময় একটা যুক্তি দাঁড় করিয়ে রাখি। এটাকে বলা হচ্ছে, প্রত্যেকটা মানুষ এটাকে বলে ডিফেন্সিভ মেকানিজম। কি বলে? মানে আপনি আপনাকে ডিফেন্ড করার জন্য একটা যুক্তি সবসময় রেডি রাখেন। এমন যেমন ধরেন, আমি আপনাকে যখন বলি যে আপনি কেন ক্লাসে আসেন না, আপনি দেখবেন আপনার কাছে একটা যুক্তি আছে, যে যুক্তিটা খণ্ডিত করলে আপনি নিজেই ধরা খাবেন, তারপর আপনি সেই যুক্তিটা দেন। কি যুক্তি? স্যার ঘুম থেকে উঠতে পারিনি, স্যার ঘুরতে নিয়েছিলাম বিছানার সাথে আটকে গেছে, স্যার দেখেছি আমার হাত পা নড়ে না স্যার। তারপর দেখবেন স্যার উঠার সময় দেখতে পাচ্ছি যে স্যার আমার পা তো আর নড়ে না, পা অবশ, মনে হচ্ছে জিনে আসর করছে রাতের বেলায়। দেখবেন যে আপনার কাছে আজগুবি সব এক্সকিউজ আছে, যুক্তি। মানে আপনি নিজেকে ডিফেন্ড করার জন্য অনেকগুলো যুক্তি নিয়ে রেডি আছেন। পরীক্ষা দিতে পারছেন না, অনেকগুলো যুক্তি নিয়ে আপনি রেডি আছেন। পড়াশোনা করতে ইচ্ছা আছেন, অনেকগুলো যুক্তি নিয়ে। কারণ কি? আপনার মনকে দিন শেষে আমাদের সবার বোঝাতে হয়। আপনি যখন কোনো একটা ভুল করেন, আপনার মনকে আপনার বোঝাতে হয়। মন বললাম এসে আপনাকে রাতের বেলা ধরে, তুই এটা কেন করছিস? তখন আপনি বলেন, আরে বেটা বুঝোস নাই, আমি তো এটা এই জন্য করছি। আচ্ছা ঠিক আছে, মনও চুপ হয়ে যায়, আপনিও চুপ হয়ে যান। আপনার মনকে বললাম সবসময় বোঝাতে হয় আপনাকে। আপনি যত ভুলই করেন, যত পাপই করেন, আপনি দেখবেন না দিন শেষে কি আপনার রাতে কি আপনার মনের সাথে আপনার কথা হয়নি? আপনি কি রাতে গিয়ে ঘুমিয়ে পড়েন, বিছানায় গিয়ে ঘুমান না? বলেন, আপনি দেখবেন আপনার মনের সাথে একটা যুদ্ধ চলতে থাকে। সারাদিন আপনি কি কি করেছেন, কোন জায়গায় কি করা উচিত ছিল কিন্তু আপনি করতে পারেননি। আপনার মন হচ্ছে কি একটা ট্রাইব্যুনালে আপনাকে ফেলে দেয়। তখন আপনি মনকে, আপনার যত যুক্তি আছে সেই যুক্তি দিয়ে আপনাকে তাকে বোঝান। আর যেটা আপনি বোঝাতে পারেন না সেটা আপনি বলেন কি, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যা করে ভালো লেগেই করে। বুঝতে পারছেন? যেটা আপনি আর পারেন না, তখন সেটা কি হয়ে যায়? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর হাওলা যাও। আমরা মানুষ তো। তারপরে দেখেন, আপনার মনকে বোঝাতে হয়। কি করতে হয়? মনকে বোঝাতে হয়, মনকে একটু সুস্থভাবে বোঝাতে হয় যে ভাই এইটা এটা হয়েছে। এনিওয়ে,
হ্যাঁ আমরা কোথায় ছিলাম? আচ্ছা, সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া। দেখেন মানুষের যুক্তিগুলো কিরকম, আবেগটা কিরকম, যে প্রবল যুক্তি, শক্তিমান যুক্তিকেও সাইডলাইন করে দিয়ে আমরা কোন জিনিসটাকে আপন করে রাখি, যে আমার যে মনের বিশ্বাসটুকু, সে মনের বিশ্বাসটাকে আপন করে রাখি, এবং সেই বিশ্বাসটুকু প্রমাণকে অবিশ্বাস করে সেই বিশ্বাসকে নিয়ে বেঁচে থাকতে চায় কে? রতন। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ে রক্ত শুষিয়া সে পলায়ন করে। এই যে লাইনটা বলেছে, এটা মানে কি বলেন তো? কে বলতে পারবেন? বলেন, লাইনটা দেখেন অ্যাটলিস্ট। হ্যাঁ, সেটা আসলে কি তার যত মানে হৃদয়ের যত কথা ছিল সেগুলো সবকিছু মাথা থেকে বাদ দিয়ে তারপর সে পালায় যায়। না না না, ভালো করে দেখেন লাইনটা। না, মায়া ত্যাগ করে, কিন্তু সে কোথায় যায়? সে পলায়ন করে। কোথায় পলায়ন করে? না, এখানে যে নারী, এখানে যে অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া মানে কি? অবশেষে একদিন সমস্ত সম্পর্ক ছিন্ন করিয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। মানুষ তখন কি করে? সে পলায়ন করে। অর্থাৎ মানুষ সমস্ত সম্পর্ক ছিন্ন করিয়া মানুষকে কি করতে হয়? পলায়ন করতে হয়। আপনার যত বড়ই সম্পর্ক থাকুক, যত কিছুই থাকুক, আপনাকে কি করতে হবে? মারা যেতে হবে। বুঝতে পেরেছেন? অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তির পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। এবং মজার বিষয় দেখেন, যখন আপনার একটা সম্পর্ক চুকে যায়, আপনি মারা গিয়েছেন, মানুষ কিছুদিন আবেগ আপ্লুত হবে, তারপরের দিন থেকে সে আবার চিন্তা করবে, আবার নতুন করে শুরু করতে হবে। ঠিক তাই নাকি? এটাই হচ্ছে জীবন। এখানে গল্পটি শেষ হচ্ছে, পোস্টমাস্টার গল্পটি। গল্পটি যতটুকু ছোট, কিন্তু গল্পের মর্মটা অনেক বেশি বড়। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, রেকর্ডিংটা একটু অফ করে দিই, রেকর্ডিংটা অফ করে দাও।